নমস্কার। নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার একটি কবিতা উলঙ্গ রাজা, এই কবিতাতে তিনি দেখিয়েছেন একটি শিশুকে এবং একটি রাজাকে। মূলত শুরুতে তিনি বলছেন, সবাই দেখছে যে রাজা উলঙ্গ, সবাই চেঁচিয়ে হাসছে, সবাই হেসে বলছেন সাব্বাস সাব্বাস। কবিতাটিতে মূলত সেই শিশুটির কথাই যেন আজ কানে বাজে সকলের। কারণ পশ্চিমবঙ্গের আমাদের মাননীয়া তিনি কিন্তু থামার পাত্র নন। তিনি ক্রমশই আগুনে ঘি ঢালার কাজ তো অতীতে করেছেন, কিন্তু আজ তিনি বিভিন্ন সভা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন কার্যত। তিনি কিন্তু থামছেন না, তিনি মহিলাদেরকে লেলিয়ে দিচ্ছেন যে জওয়ানরা রয়েছেন, কেন্দ্রীয় জওয়ান, তাদের বিরুদ্ধে। সেই কবিতাটিতে যে শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে গুহায় ছিল না, কোথায় ছিল, তাকে খুঁজে বের করে আনার আর্জি জানিয়েছেন কবি এবং তাকে সেই উলঙ্গ রাজার সামনে দাঁড় করানোর কথা বলেছেন। সে যেন দাঁড়িয়ে সেখানে প্রশ্ন করেন। কি প্রশ্ন করেন? রাজা, তোর কাপড় কোথায়? আজকের পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজার এই পরিস্থিতিই হয়েছে। ক্রমশই উলঙ্গ সেই শরীর কিন্তু প্রকাশ্যমান, সকলে দেখছে পশ্চিমবঙ্গের মানুষ। 2021 সালের বিধানসভা ভোটের পরে কি ঘটনা ঘটল আপনারা জানেন। আরজি কর থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি, এবং সেই শিক্ষা দুর্নীতিতে যুক্ত পার্থ চট্টোপাধ্যায় আজ কিন্তু বাইরে খোলা বাতাসে তিনি কিন্তু শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। তার বান্ধবীও মানে অর্পিতা দেবীও কিন্তু বাইরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। কিন্তু আজকে একটা খবর উঠে আসছে যে পুরসভা যে নিয়োগ হয়ে থাকে সেখানে দুর্নীতি হয়েছে। আমরা অনেক দিন আগে থেকেই এটা শুনে যাচ্ছি, একটা দুর্নীতি হয়েছে, কিন্তু কারা? সেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষ, তাদের কার্যত ইডি তলব করেছে। আর এর কেন্দ্রবিন্দুতে একটি ব্যক্তির নাম রয়েছে, সে হচ্ছে অয়নশীল। কে এই অয়নশীল? যখন শিক্ষা দুর্নীতি হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাম সর্বাগ্রে আসে ঠিকই, কিন্তু এই শিক্ষা দুর্নীতিতে অনেক ছোট ছোট মাথারা কাজ করেছে। তার মধ্যে অন্যতম এই অয়নশীল বলা হয়ে থাকে। তার বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে নাকি তল্লাশিতে পাওয়া গিয়েছিল ভুরি ভুরি ওএমআর বা রেজাল্ট, যেগুলো ওএমআর শিট, সেগুলো পাওয়া গিয়েছিল। সেখানেই পুরো নিয়োগেরও ওএমআর শিট পাওয়া গিয়েছে। তাহলে তার সঙ্গে কোথাও না কোথাও একটা লিঙ্ক রয়েছে, তাই ইডি তাদেরকে তলব করেছে, এই সুজিত বোস এবং রথীন ঘোষকে। এইবার আপনারা ভাবতে পারেন কতগুলো পুরসভাতে দুর্নীতি হয়েছে। সবগুলোতে কি? খবর উঠে আসছে প্রায় 16টি পুরসভাতে এই ধরনের চাকরি কিন্তু বিক্রি হওয়ার প্রবণতা লক্ষণীয়। টাকার পরিমাণটাও নেহাত কম নয়, শোনা যাচ্ছে প্রায় 50,000 টাকা করে নেওয়া হয়েছে। এবার এখানে কিন্তু মিডিলম্যান প্রসন্ন বা এরকম কিছুর ব্যাপার নেই, এখানে এজেন্টরা কাজ করেছিল রীতিমতো। এই তদন্ত অনেকে দেখছেন রাজনৈতিক ট্যাকটিক্স বলে। বিজেপি ইডিকে লেলিয়ে দিয়েছে এনাদের বিরুদ্ধে। অনেকে বলে থাকেন ভোট এলে পরেই ইডি কেন সক্রিয় হয়ে ওঠে। কেউ এটা বলে না যে ইডির সক্রিয়তার কারণে অনেক রকমের অন্ধকার যেন আলোর কাছে চলে আসে। এই ইডি সিবিআইয়ের দৌলতেই তো সেই পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ভুরি ভুরি পয়সা কিন্তু পাওয়া গেল। অর্পিতা দেবীর ফ্ল্যাট থেকে ভুরি ভুরি পয়সা, গয়না, কত কোটি টাকা, 50 কোটি টাকার বেশি কিন্তু সম্পত্তির পরিমাণ পাওয়া গেল। সেখানে প্রচুর পরিমাণে গোল্ড ছিল, বহু মানুষের জুয়েলারি, সেইগুলো কিন্তু উদ্ধার করেছিল এই ইডি সিবিআইয়ের টিম। সুতরাং তাদের বিরুদ্ধে যাই বলুন না কেন, তারা যে তদন্ত করছে, তদন্তের ফল কিন্তু নিশ্চিতভাবে পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত 100 কোটি টাকার বেশি টাকা কিন্তু আরামবাগ থেকেও নাকি একটি সংস্থার থেকে উদ্ধার করেছে ইডি। তাহলে এটা বলা ভুল যে ইডি সক্রিয় ছিল না। ইডির কাজ অতীতেও করেছেন এবং আজও হয়তো সক্রিয়ভাবেই কাজটা করছেন। তাই সুজিত বসু এবং রথীন ঘোষ, এনারা দুজনেই কিন্তু প্রার্থী, উভয়ই প্রার্থী রয়েছেন, তাদেরকে ডাকা হয়েছে। তারা এখন হয়তোবা এটা অজুহাত দিতে পারেন যে আমাদের তো প্রচার কার্য রয়েছে, আমাদের প্রি শিডিউল করা রয়েছে, আগে থেকে আমরা শিডিউল করে রেখেছি, সেদিন আমরা সেই প্রচার করতে যাব। সেটা কি হয় ভবিষ্যতে আপনাদের নিশ্চিতভাবে জানাবো। কিন্তু ইনি একা নন, অপর একজন ব্যক্তির নাম উঠে আসছে যার সম্পত্তি নাকি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তিনি নাকি ভোটে জেতেননি, তাও তার সম্পত্তি বৃদ্ধি পেয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আপনি ভাবুন তার ইনকাম সোর্স কি। এই যে একটি ব্যক্তির নাম উঠে এসেছে গৌতম দেব, শিলিগুড়ির, তিনি বিজেপির কাছে 2021 সালে হেরেছেন কার্যত। আশ্চর্যের বিষয় হলো তা সত্ত্বেও তার সম্পত্তি হু হু করে বেড়েছে। এইভাবে বেড়েছে যেন সেই সিনেমাটা অক্ষয় কুমার, আপনারা দেখেছেন হয়তো, 2 दिन में पैसा डबल।
এই যে পয়সা ডাবলের ব্যাপারটা, এখানে কিন্তু ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। আপনাদের যদি তথ্যগত দিক থেকে বলি, 1 কোটি টাকা, তার 1,54,00,000 নাকি অস্থাবর সম্পত্তি ছিল। অস্থাবর বলতে যেগুলো মুভেবল প্রপার্টি হয়ে থাকে, মুভ করা যায়, মুভেবল প্রপার্টি। এছাড়াও 2,98,00,000 স্থাবর মানে ইমুভেবল, এই কিন্তু সম্পত্তি তার রয়েছে। দার্জিলিং বলুন, নাকতলা বলুন বা শিলিগুড়ি বলুন, এনার বিভিন্ন জায়গাতে ফ্ল্যাট রয়েছে, সম্পত্তি রয়েছে। এনার স্ত্রীর যদি কথা বলি, তবে 49,72,000 এনার স্ত্রীর রয়েছে। এটা বোধহয় অস্থাবর, এবং স্থাবরের দিক থেকে দেখতে গেলে 73,95,000। যাই হোক, এবার আপনারা হয়তো ভাবছেন যে এতে অস্বাভাবিকতার কি আছে। দেখুন, 2021 সাল থেকে শুরু করে এই 26 পর্যন্ত এই গৌতম দেব বাবুর নাকি 1,77,00,000 টাকা মাত্র 5 বছরে। তাও আবার তিনি এমপ্লয়েড কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে, তার হয়তো বা অন্যান্য কাজ থাকতে পারে, কিন্তু তিনি কিন্তু কোনো বিধায়ক ছিলেন না। তিনি কিন্তু বিধানসভা ভোটে হেরেছিলেন বিজেপির কাছে। সুতরাং এত টাকা তিনি কোত্থেকে পেলেন? 1,77,00,000 টাকা। এটা আমার প্রশ্ন নয়, সংবাদ মাধ্যমে এই নিয়ে ভুরি ভুরি রিপোর্ট পেয়ে যাবেন একটুখানি যদি ঘাটাঘাটি করে। তাহলে এই যে উত্তরোত্তর সম্পত্তি বৃদ্ধি নেতাদের, তৃণমূল নেতাদের, সেটা কোথাও না কোথাও সন্দেহ জাগায়। আপনি দেখুন না আপনার আশেপাশে কিছু নেতাদের, আগে কানের মধ্যে একটা বিড়িকে গুজে রাখা হতো। কেন? কারণ সেই বিড়িটি নাকি পুরোটা যদি খেয়ে নেওয়া হয় তবে অপর একটি বিড়ি কেনার তার কাছে পয়সা নেই। আরে বাবা, পয়সা নেই, সে কারণে কানের থেকে সেটাকে বের করে ঠোঁটে নিয়ে কিছুটা আগুন দিয়ে আবার সেটাকে নিভিয়ে কানে রেখে দিত তারা। সেই সমস্ত নেতারা আজ কি গাড়িতে ঘুরছেন? ফরচুনার, BMW, নাকি অন্যান্য কোনো লাক্সারি গাড়িতে? আপনাদের কাছে সেটা মানে প্রশ্নটা রাখলাম। ফরচুনার ছাড়া তো বোধহয় অন্য গাড়িতে তারা চড়েন না। তো এই যদি পশ্চিমবঙ্গের পরিস্থিতি হয়, একজন কাউন্সিলর যদি এই পরিমাণে দুর্নীতিগ্রস্ত হন, একজন তাহলে পুরপতির কি অবস্থা হতে পারে? তাহলে একজন বিধায়কের কি অবস্থা হতে পারে, বা সাংসদের কি অবস্থা হতে পারে? তারা কি নিজেদের সম্পত্তি বৃদ্ধির কারণেই রাজনীতিতে এসেছেন, নাকি মানুষের হয়েও কিছু করবেন? খালি ভোট এলেই বাড়িতে গিয়ে বাসন মাজলাম, বাড়িতে গিয়ে তাদের ওই ঘরদোর পরিষ্কার করলাম, আর পা ধরে একটা নমস্কার করে জোরপূর্বক তাদের ঘরে গিয়ে খাবার একটা নাটক, ক্যামেরাতে বসে খাবার নাটক, সেটা করলে কি হয়ে গেল তাদের দায়িত্ব পূরণ? রাস্তাঘাটের কি পরিস্থিতি? ভোট এলে পরে আপনি রাস্তা সারাই করবেন, এবং ভোট চলে যাওয়ার পরে রাস্তার জায়গায় বড় বড় করে যেন চাঁদের মতো গর্ত, চাঁদ যেন রাস্তায় নেমে আসে পশ্চিমবঙ্গে, তখন জনপ্রতিনিধিদের দেখা মেলে না। কিন্তু ভোটের আগে তাদের অহরহ আগমন দেখতে পেয়ে সাধারণ মানুষের মনে তো প্রশ্ন জাগে, নিশ্চিতভাবে জাগে কি? তাহলে সুচিন্তিত মতামতটা একবার লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। আপাতত এই প্রতিবেদনটি এতটুকু রাখছি। অসংখ্য ধন্যবাদ।